আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হানিফ মিয়া, সহকারী শিক্ষক, তাসল্লাহ উচ্চ বিদ্যালয়। তাসল্লাহ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস 2020-এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের সামনে যেই ক্লাসটি নিয়ে হাজির হয়েছি তা নবম ও দশম শ্রেণীর 13তম অধ্যায় সমান্তর ধারা নিয়ে আজকে তোমাদের সামনে কথা বলবো। সমান্তর ধারা তোমাদের নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা জানো তোমাদের বীজগণিত বইতে প্রায় 8টি বীজগণিতীয় অংশে 8টি অধ্যায় আছে। যে 8টি অধ্যায় থেকে এসএসসি পরীক্ষাতে প্রশ্ন হয় তোমাদের 3টি, অর্থাৎ মোট 5টি অধ্যায় কিন্তু এমনিতেই বাতিল হয়ে যায়। তার ভেতরে উল্লেখযোগ্য একটি অধ্যায়, যে অধ্যায় থেকে প্রায় প্রতি বছরই একটি করে সৃজনশীল প্রশ্ন তোমাদের আসে, সেটি হলো সমান্তর ধারা। এই 13তম অধ্যায়টি থেকে ধারার যেই অঙ্কগুলো 2টি পার্টে এই অধ্যায়টিকে ভাগ করা হয়েছে, একটি সমান্তর ধারা, একটি গুণোত্তর ধারা। আমরা আজকে আলোচনা করব সমান্তর ধারা নিয়ে। সমান্তর ধারা নিয়ে আলোচনা করার আগে প্রথমেই যে কথাটি তোমাদেরকে বলবো, প্রাত্যহিক জীবনে ক্রম নামে একটি শব্দ তোমাদের সকলেরই খুবই পরিচিত। এই বহুল প্রচলিত একটি শব্দ হলো ক্রম। যেমন ধরো দোকানে কোনো জিনিস সজ্জিত করে রাখে, সেখানে যেমন একটা ক্রমের প্রয়োজন হয়, তেমনি নাটকের স্ক্রিপ্ট লেখে, সেখানেও কিন্তু একটি ধারাবাহিকতা, একটি ধারা পরিলক্ষিত হয়, যেখানেও একটি চমৎকার ক্রম বিন্যস্ত থাকে। আসো গুদাম ঘরে মাল সাজানো থাকে, সেখানেও একটি ক্রম থাকে। তেমনি থাকে ঔষধের দোকানে, দেখবে ঔষধের দোকানদার ওষুধ কিনতে গেলে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে তুমি যেই ওষুধটি চাবে একটি নির্দিষ্ট তাকে গিয়ে ও খোঁজে। এইভাবে অর্থাৎ ওষুধগুলো ওনার একটি ক্রমে সাজানো থাকে। আবার দেখো প্রাত্যহিক জীবনের বহুল প্রচলিত তোমাদের বিশেষ করে একটি জায়গা, সেটি হলো আমরা প্রাত্যহিক সমাবেশ করে থাকি তোমাদেরকে নিয়ে। সেই প্রাত্যহিক সমাবেশে একটি ক্রমে কিন্তু তোমাদেরকে সাজানো হয়, অর্থাৎ ছোট থেকে বড় অথবা বড় থেকে ছোট, এভাবে আমরা সাজিয়ে থাকি। এই সাজানোর বিষয়টিও একটি ক্রমের উদাহরণ। আজকের যেই অংশটুকু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, আমরা আজকে তোমাদের সামনে 2টি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করব। একটি হলো অনুক্রম এবং অপরটি হলো ধারা। অনুক্রম বিষয়টি আসলে কি? দেখো আমি একটি জিনিস তোমাদেরকে বোর্ডে লিখে দেখাচ্ছি। আমরা লিখলাম 1 2 3 ডট 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 এভাবে n পর্যন্ত। এটি একটি স্বাভাবিক সংখ্যার ক্রম। আবার আমরা লিখতে পারি 2 4 6 এভাবে টুয়াইস n, এদিকে ডট ডট, এদিকে আরও ডট ডট, অর্থাৎ আরও সংখ্যা থাকতে পারে। এটি যেমন একটি ক্রম, তেমনি এটিও কিন্তু একটি ক্রম। এখানে স্বাভাবিক সংখ্যা n, আর এই ক্রমে স্বাভাবিক সংখ্যার দ্বিগুণ, প্রত্যেকটা পদ দ্বিগুণ এ পরিণত হচ্ছে। এটি 2টি আলাদা আলাদা ক্রম। ক্রম সম্পর্কে আমরা আরও যদি বিস্তারিত জানতে চাই তাহলে দেখো খেয়াল করো, 1 2 3 4 এভাবে ডট 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 n পর্যন্ত একটি সেট হতে পারে। আবার তেমনি আরও একটি সেট হতে পারে এভাবে 2 4 6 8 ডট 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 এভাবে টুয়াইস n। এই একটি সেট অপর একটি সেটের সাথে সম্পর্কযুক্ত। একটি সেট আরেকটি সেটের সাথে কিভাবে সম্পর্কযুক্ত থাকে দেখো, এসব সাজানো সংখ্যাগুলো, এই যে সাজানো সংখ্যাগুলো আছে, 2টি সেটের মধ্যেই সাজানো সংখ্যাগুলো আছে, একটি সাজানো সংখ্যা অপর একটি সাজানো সংখ্যার সাথে একে অপরের সাথে যুক্ত থাকে। এদের সাথে একে অপরের সাথে সম্পর্কযুক্ত এরা। এদের দেখলে পাশাপাশি 2টি পদকে দেখলে বোঝা যায় এদের মধ্যে একটি সম্পর্ক বিদ্যমান রয়েছে। সেই সম্পর্কে কি আসলে বলা হয়েছে অনুক্রম বা সিকোয়েন্স, ইংরেজিতে যেটাকে বলে সিকোয়েন্স। এবার আসো আমরা ধারাটা দেখব। ধারা বলতে আসলে আমরা কি বুঝি? আমরা যে দেখলাম অনুক্রম, অর্থাৎ একটি অনুক্রমের মধ্যে একাধিক পদ একত্রিত হয়ে থাকে, একাধিক পদ একটা অনুক্রমে একটা সেটের মধ্যে আবদ্ধ থাকে, তেমনি সেই অনুক্রমগুলোকেই পরপর প্লাস চিহ্নের মাধ্যমে সাজিয়ে, অর্থাৎ অনুক্রমের পদগুলোকে প্লাস চিহ্নের অর্থাৎ যোগ চিহ্নের মাধ্যমে সজ্জিত করে যেই একটি ধারা তৈরি করা হয় তাকেই আসলে ধারা বা তোমার ইংরেজিতে সিরিজ বলা হয়। অর্থাৎ অনুক্রমের পদগুলোকে আমরা যদি এভাবে সজ্জিত করি, দেখো 1 +
3 প্লাস 5 প্লাস ডট ডট ডট, এটি একটি ধারা। অর্থাৎ অনুক্রমের পদগুলোকে যোগ চিহ্নের মাধ্যমে এইভাবে সজ্জিত করা থাকে, তাকে আসলে মূলত ধারা বলা হয়। ধারার একটি লক্ষণীয় বিষয় যেটি আমি তোমাদের কাছে বলবো, সেটি হলো ধারার প্রতিটি পদ যোগ চিহ্নের মাধ্যমে এইভাবে আবদ্ধ থাকে। এই আবদ্ধ পদগুলো আমরা কয়েকটি কাজ করে এই নবম অধ্যায়ের বিশেষ করে 13তম অধ্যায়ের বিশেষ করে 13.1 যে অধ্যায়টি রয়েছে 13.1, এই অধ্যায়ের সমান্তর ধারার যে কাজগুলো আমরা করে থাকি, সেই কাজগুলোর মূল যে কাজগুলো আজকে আমি তোমাদের সামনে সেই বিষয়গুলো তুলে ধরবো। মূল যে কাজগুলো, সেই কাজগুলো অতি সংক্ষেপে, অতি সহজে একদম তোমাদের আজকের এই ক্লাসটির মাধ্যমে তোমরা জেনে যাবে যে এই অধ্যায়ের যেই সমস্যাগুলো তোমাদের আছে, সমস্ত সমস্যাগুলো কত সহজে করা যায় তোমরা সেই বিষয়টি দেখতে পারবে। আসো আমরা দেখি। এখানে তোমাদেরকে শিক্ষার্থীদের কাছে আমার একটি প্রশ্ন, এই যে আমি একটি ধারা লিখেছি, এই ধারাতে প্রথমে কি লিখেছি? প্রথমে লিখেছি 1, তারপর 3, তারপর 5, এভাবে প্লাস চিহ্নের মাধ্যমে আমরা একটি ধারাকে লিখেছি, লিপিবদ্ধ করেছি। এখানে প্রথম যেই পদটি আছে, অর্থাৎ এগুলো প্রত্যেকটি একটি করে পদ, তাহলে প্রথম যে পদটি আছে সেই পদটি কত? 1। এটা কিন্তু তোমরা সহজেই বুঝতে পারতেছো, 1। তাহলে আসো, এখানে এই ধারার অঙ্কগুলো করতে গেলে তোমাকে প্রথম যেই জিনিসটির দরকার হবে সেটি হলো প্রথম পদ। তাহলে প্রথম পদ চিনতে তো আর কারো কোনো সমস্যা নেই। এখানে প্রথম পদকে সাধারণত ইংরেজি ফার্স্ট লেটার এ দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এ। তাহলে এখানে আমরা কাকে বলবো? এর মান বলবো 1কে। অর্থাৎ এই ধারায় প্রথম পদটি তোমাদের এই সমস্যায় যেমন 1 দিয়ে শুরু করলাম, যে কোনো তোমাদের বইয়ের যে কোনো সমস্যার মধ্যে অন্য ধারাও থাকতে পারে, সেখানে প্রথম যে থাকবে সেই হবে প্রথম পদ এ। এবার আসো, আরেকটি জিনিস লাগে, সেটা হলো সাধারণ অন্তর। সাধারণ অন্তরকে আমরা ডি দিয়ে প্রকাশ করি। সাধারণ অন্তরকে কি বলবো? ডি। সাধারণ অন্তর কিভাবে বের করে তা কি তোমরা জানো? সাধারণ অন্তর বের করে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে, অথবা তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদকে বিয়োগ করে, অর্থাৎ পরপদ থেকে পূর্ববর্তী পদকে বিয়োগ করে সাধারণ অন্তরটা আমরা পেয়ে থাকি। তাহলে আসো, সাধারণ অন্তর এই ধারায় আমরা দ্বিতীয় পদ থেকেই প্রথম পদকে বিয়োগ করি, সাধারণ অন্তর তাহলে এখানে আসলো কত? 2। এবার তোমাদের আরেকটি জিনিসের প্রয়োজন হবে, সেই জিনিসটি হলো পদ সংখ্যা। পদ সংখ্যাটা কি আসলে দেখো, এখানে দেখো 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এভাবে 4, 5, 6, 7 এভাবে থাকতে পারে। এই যে কত নাম্বার পদ, দেখো এখানে তৃতীয় পদ কত? 3 নাম্বার পদ কে 5, অর্থাৎ 3 নাম্বার পদ হলো 5। এখানে 3 হলো এনের মান, যাকে বলা হয় পদ সংখ্যা। আরেকটি জিনিস তাহলে আমাদের লাগবে কি? পদ সংখ্যা। অর্থাৎ একটি ধারার ভেতরে পদ সংখ্যা, সেই পদ সংখ্যাকে সাধারণত এন দ্বারা প্রকাশ করা হয়। পদ সংখ্যাকে কি বলবো আমরা? এন দ্বারা প্রকাশ করা হয়, এন বলবো। এই পদ সংখ্যার মাধ্যমে আমরা চমৎকারভাবে কিছু এই অধ্যায়ের সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা গণিত শাস্ত্রে 2টি সূত্র এই অধ্যায়ের জন্য দেয়া হয়েছে। একটি হলো একটি নির্দিষ্ট সংখ্যার পদ পর্যন্ত পদ নির্ণয় করার একটা বিষয়, আর একটা হলো একটি নির্দিষ্ট সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ের একটি ব্যাপার আছে। আমরা লক্ষ্য করি, তোমাদের একটা জিনিস আমি আবার মনে করিয়ে দিচ্ছি, আমরা এই একটা ধারার উদাহরণ দিয়েছিলাম, সেই ধারা থেকে আমাদের প্রয়োজন হয়েছিল প্রথম পদ। আমরা জানছিলাম যে প্রথম পদটা কি, সাধারণ অন্তর ডি কিভাবে বের করে তা তোমরা দেখেছো, আর পদ সংখ্যাকে এন বলা হয়। এই 3টি জিনিসকে আমরা শুধু মনে রাখবো। এই 3টি অক্ষরের মাধ্যমেই, এই 3টি জিনিসের মাধ্যমে আমরা এই সমান্তর ধারার অধ্যায়ের অঙ্কগুলো করার জন্য 2টি সূত্র পেয়ে থাকি সাধারণত। একটা হলো এনতম পদ বাইর করার সূত্র। অর্থাৎ ধরো তোমাকে বলা হলো 20তম, একটি ধারা দেয়া, সেই ধারায় বললো 20তম পদ কত, সেই 20তম পদ বের করার জন্য তোমার যেই সূত্রটির প্রয়োজন হবে সেই সূত্রটি হলো a প্লাস n-1 হোল ইন্টু ডি। অর্থাৎ a প্লাস n-1 ইন্টু ডি, এই সূত্রটি তোমার প্রয়োজন হবে একটা নির্দিষ্ট সংখ্যক পদ বের করার জন্য। এবার আসো সমষ্টি নির্ণয়। একটি নির্দিষ্ট সংখ্যা পর্যন্ত সমান্তর ধারার, নির্দিষ্ট সংখ্যক পদ পর্যন্ত, অর্থাৎ সেটাকে আমরা যদি বলি এন,
এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি, এন সংখ্যক পদ পর্যন্ত সমষ্টি নির্ণয়ের সূত্র। সমষ্টি নির্ণয় করার জন্য তাকে বলা হবে এসএন। একটি নির্দিষ্ট সংখ্যক পদ পর্যন্ত আমরা সমষ্টি নির্ণয় করব, যাকে বলবো এসএন। এসএন এর একটি সূত্র হলো n/2 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে টুয়াইসে প্লাস ব্র্যাকেটের ভেতরে n-1 ইন্টু ডি। এই সূত্রের সাহায্যে আমরা এই অধ্যায়ের এই দুইটি সূত্রের সাহায্যে আমরা এই অধ্যায়ের প্রায় সমস্ত অঙ্ক যেগুলো আছে, তোমাদের সমস্যা আছে, সেই সমস্ত সমস্যাগুলোকে আমরা সমাধান করতে পারি। আমরা এবার দেখব যে এই সমস্যাগুলোকে সমাধান করার জন্য আমরা এই দুইটি সূত্র ব্যবহার করে কিভাবে এই অধ্যায়ের যাবতীয় অঙ্কগুলোর সমাধান করতে পারি। এবার আসো, আমরা যদি তোমাদের এই 13.1 বইয়ের 1 নাম্বার যে প্রশ্নটি আছে সেই প্রশ্নটির আমরা সমাধান 5 নাম্বার প্রশ্ন, অর্থাৎ বাকি 4টি প্রশ্ন নৈর্ব্যক্তিক আকারে আছে, আমরা 5 নং প্রশ্নের সমাধান যদি করতে চাই, 5 নং প্রশ্নে তোমাদেরকে বলা আছে এইভাবে 2 - 5 - 12 - 19 - ... এই একটি ধারাটির 12তম পদ কত? 12তম পদ কত? তোমাকে এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের আলোকে দেওয়া আছে। তাহলে এই প্রশ্নটির সমাধান আমরা বিগত যেই অংশে, ক্লাসের বিগত অংশে যেই সূত্র দুইটি দেখলাম, সেই সূত্রের প্রথম সূত্রটি তোমার প্রয়োজন হবে এখানে এই ধারাটির 12তম পদ নির্ণয় করতে, অর্থাৎ 12 নাম্বার 1 2 3 4 নাম্বার পদ 19, এভাবে 5 6 7 এভাবে 12তম পদটা আমরা নির্ণয় করব। তাহলে তোমাদের শিক্ষার্থী, তোমাদের সকলকে আমি একটি কথা বলেছিলাম, প্রথমে তোমরা কি খুঁজবে? এখানে লিখবে, এখানে প্রথম পদ, এখানে সমান্তর ধারাটির প্রথম পদ এ সমান সমান, এখানে কত? প্রথম পদ 2 লিখলাম। এবার সমান্তর ধারাটির সাধারণ অন্তর, সাধারণ অন্তরকে ডি বলা হয়। তাহলে সাধারণ অন্তর ডি, আমি আগেই বলেছি তোমাদেরকে দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করতে হবে, অর্থাৎ দ্বিতীয় পদ বিয়োগ দেব আমরা প্রথম পদ। তাহলে কি হয়? -5 - 2 সমান সমান মিলে হয় -7, অর্থাৎ সাধারণ অন্তর আমরা পেলাম কত? সাধারণ অন্তর হলো ডি এর মান পেলাম -7। এবার এনতম পদ পর্যন্ত আমরা কি বলবো? এনতম পদ নির্ণয় করবো, অর্থাৎ 12তম পদ। তাহলে সেখানে সমান্তর ধারাটির পদ সংখ্যা কত? পদ সংখ্যা আমরা এন এর মানও জানি, পদ সংখ্যা এন সমান সমান হবে 12, অর্থাৎ আমরা 12তম পদ নির্ণয় করব। এনতম পদ অর্থাৎ 12, এন এর মান 12। তাহলে আমরা এবার লিখি, আমরা জানি সমান্তর ধারার এনতম পদ সমান সমান কি? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটা হলো সমান্তর ধারার সেই তোমার পদ সংখ্যা বের করার সূত্র। তাহলে আমরা এবার এখানে আসি, আমরা এর মান বসাবো। এর মান আমরা জানি কত? 2। তারপর এন এর মান আমরা জানি কত? এন এর মান আমরা জানি 12 মাইনাস 1, আর ডির মান আমরা বের করেছি অন্তর -7। এবার আমরা 2 প্লাস 11 ইন্টু -7, অর্থাৎ 12 থেকে 1 বিয়োগ করে আমরা পেলাম কত? 11, আর এখানে আছে -7। তাহলে 2 প্লাসে মাইনাসে মাইনাস 7 11 হয় 77, অর্থাৎ 77 যোগালা 2 বিয়োগালা 77, তাহলে থাকে কত? বিয়োগালা 75, অর্থাৎ আমাদের 12তম পদটি হবে কত? 12তম পদটি হবে
মাইনাস 75, 12তম পদ 12তম স্থানে আছে কত? মাইনাস 75। তাহলে এইভাবে আমরা কিন্তু চমৎকারভাবে এই অঙ্কটির সমাধান আমরা করে দেখালাম। এবার আসো আরও একটি সমাধান আমরা, অবশ্যই শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে আমি অতি সহজে এই ধারা থেকে ধারার 12তম পদটি বের করে তোমাদেরকে দেখালাম। এবার আমরা এই অঙ্কটি মুছে ফেলছি। আমরা এবার যাব দ্বিতীয় আরও একটি সমস্যা দেখার জন্য। এবার আসো আরও একটি সমস্যা আমরা দেখছি। আরও একটি সমস্যা তোমাদের পাঠ্যপুস্তকের এই 13.1 অধ্যায়ের 11 নম্বর অঙ্কটি আমরা একটু যদি দেখি। 11 নম্বর অঙ্কে বলা আছে 5 প্লাস 11 প্লাস 17 প্লাস 23 প্লাস ডট ডট ডট, এভাবে প্লাস দিয়ে এখানে লেখা আছে 59 সমান সমান কত তোমাকে প্রশ্ন করা হয়েছে। এবার আসো আমরা এই অঙ্কটির সমাধান কিভাবে করতে পারি। এই অঙ্কটি দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম যে ধারাটি দেখার পরই তুমি কি লিখবে, এখানে প্রথম পদ সমান্তর ধারার প্রথম পদ এ সমান সমান, এখানে কত প্রথম পদ? 5 লিখলাম আমি 5। এবার সমান্তর ধারার সাধারণ অন্তর, আমরা দেখিয়েছি সাধারণ অন্তর কিভাবে করতে হয়। দ্বিতীয় পদ থেকে প্রথম পদকে বিয়োগ করে সাধারণ অন্তর বের করি আমরা। তাহলে সাধারণ অন্তর আসলো 11 থেকে 5 বিয়োগ করে 6। এবার আসো আমরা এখানে কিন্তু এনের মান আমাদের নির্দিষ্ট করে বলা নাই। আমরা এনের মান এই সবগুলো পদের খবর জানলে আমরা এটাকে যোগ করতে পারবো। আমাদের এনতম পদটা, আমরা শেষ পদকে যদি এনতম পদ ধরে নেই তাহলে আমাদের এই এনতম পদ কিন্তু নির্ণয় করতে হবে। ধরি, তাহলে ধরি কি এনতম পদ অর্থাৎ শেষ পদ সমান সমান কত? 59। আমরা এনতম পদের সূত্র দিয়ে এই পূর্বের অঙ্কটি কিন্তু করেছি। তাহলে আমরা লিখি এবার, আমরা জানি সমান্তর ধারার এনতম পদ সমান সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে প্রশ্নানুসারে কি দাঁড়ালো? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান সমান, তাহলে আমরা এটাকে ধরবো 59। তাহলে বা এর মান হলো 5, লিখলাম 5 প্লাস n এর মান আমরা বের করতে চাচ্ছি, ডির মান আমরা জানি 6 সমান সমান 59। তাহলে 5 প্লাস 6n মাইনাস 6 সমান সমান 59। তাহলে 6n মাইনাস 1 সমান সমান 59। তাহলে 6n সমান সমান 59 প্লাস 1 এখানে যাই, বা 6n সমান সমান 60। তাহলে বা n সমান সমান 60 ভাগ 6, তাহলে বা n সমান সমান কত? 10। তাহলে আমরা দশম পদ পেলাম। আমরা বলতে পারি যে শেষ পদ হলো দশম পদ, অর্থাৎ প্রথম 10টি পদের সমষ্টি এবার আমরা নির্ণয় করব। খেয়াল করো, প্রথম পদ 5, সাধারণ অন্তর এখানে বলা হয়েছে 6, এনতম পদ ধরেছিলাম 59। এভাবে আমরা এনের মান বের করেছি, অর্থাৎ প্রথম 10টি পদ আমরা বের করেছি। কত? প্রথম 10টি পদ আমরা বের করেছি। তোমরা আশা করি এখন পরিষ্কার দেখতে পাচ্ছ সব কিছু। আমরা এভাবে 6n সমান সমান 59 প্লাস 1 এভাবে করে 6n সমান সমান 60, n সমান সমান 60/6, 60/6, তাহলে বা n সমান সমান 10। এভাবে আমরা এই n এর মানটি বের করে নিয়েছি। এবার তোমরা আশা করি লক্ষ্য করেছো যে n এর মানও আমরা পেয়ে গেছি। তাহলে প্রথম পদ এর মান জানি, সাধারণত ডির মান জানি, আর পদ সংখ্যা n সমান সমান 10 এটি জানি। এখন আমরা যদি এখানে ওই অঙ্কটি মুছে নিয়ে আমরা শুধুমাত্র লিখি যে সুতরাং আবার আমরা জানি সমান্তর ধারার
n সংখ্যক পদের সমষ্টি Sn সমান সমান, আমরা একটু নিচ থেকে মুছে নেই, Sn সমান সমান আমরা সূত্রটি কি লিখেছিলাম, n/2 সেকেন্ড ব্র্যাকেটের ভেতর টুয়াইস a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবার আমরা যদি সবগুলো মান বসিয়ে দেই, সুতরাং সমান্তর ধারার, তাহলে আমরা কতটি পদের সমষ্টি বের করব, প্রথম 10টি পদের সমষ্টি, তাহলে 10টি পদের সমষ্টি S10 সমান সমান, তাহলে 10/2 2 ইন্টু প্রথম পদ আমরা 5 পেয়েছিলাম, n এর মান 10 মাইনাস 1 ইন্টু ডির মান বের করেছিলাম কত, ডির মান বের করেছি আমরা 6, তাহলে ডির মান 6 লিখেছি। তাহলে এবার 10/2 সমান সমান 5, এখানে 5 গুণ 2 সমান সমান 10 প্লাস এখানে 10 বিয়োগ 1 9, 6 নং হয় 54। এইবার 5 ইন্টু 10 64, 4 5 20, 5 6 30, 32 320। অর্থাৎ আমরা এভাবে এই ধারাটির 10টি পদের সমষ্টি নির্ণয় করে দেখালাম। শিক্ষার্থীরা, তোমরা দেখেছো কিভাবে এই সমান্তর ধারার অধ্যায়টির 2টি সমস্যার সমাধান আমরা পূর্বের ক্লাসের প্রথম পার্টে প্রথম অংশে যেইভাবে আমি তোমাদেরকে 2টি চমৎকার সূত্র দেখিয়েছিলাম এই অধ্যায়ের, এবং সেই সূত্র দুটির যে সাধারণত প্রথম পদ এ, সাধারণত ডি এবং পদ সংখ্যা এন, এর মাধ্যমে কিভাবে 2টি সূত্র আমি লিখেছিলাম এবং কিভাবে 2টি সূত্র আমরা পদ সংখ্যা বের করার একটি সূত্র এবং সমষ্টি নির্ণয়ের একটি সূত্র দেখিয়েছিলাম, সেই 2টি সূত্র ব্যবহার করে আমি এই 2টি অঙ্ক অর্থাৎ তোমাদের বইয়ের 2টি সমস্যার সমাধান করে দেখালাম। যেই সমস্যার সমাধান 2টি তোমরা দেখলে সেই 2টি সমাধানকে ফলো করেই, সেই 2টি সমাধানকে তোমরা প্র্যাকটিস করেই এই অধ্যায়ের বাকি যে সমস্যাগুলো আছে প্রত্যেকটি সমস্যার সমাধান তুমি বাড়িতে বসে আপনি নিজে থেকেই করতে পারবে। তো আজকে আর বিশেষ কিছু নয়, ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সকলকে। যদি এই ক্লাস সম্পর্কে আরও তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো প্রশ্ন থাকে কমেন্টসে অবশ্যই লিখবে, আমরা তোমাদের সেই প্রশ্নের উত্তর কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ জানাচ্ছি সকলকে।